দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত। ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড, পর্যায়ক্রমে পাবে ৫ কোটি পরিবার। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। রিভিউ করা হবে শিক্ষা কারিকুলাম, ইংলিশ মিডিয়ামকেও আনা হবে সরকারি নিয়মের আওতায়। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। সম্পর্কের অগ্রগতি বজায় থাকার আশা, মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আগ্রহী জামাত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপের। এবং সরবরাহে ঘাটতি না থাকলেও চড়া বাজার, কর ছাড় সহ ব্যবসায়ীরা নানা সুবিধা পেলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এতে অগ্রাধিকার পাবেন পিছিয়ে পড়া নারীরা। পর্যায়ক্রমে দেয়া হবে ৫ কোটি পরিবারকে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ৩ বাহিনীর প্রধান। এদিকে সরকারি ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার প্রথম দিন, সরকার প্রধানের দ্বিতীয় দিনের কর্মদিবস। বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরে সচিবালয়ের নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও পরে ৩ বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন তারেক রহমান। ১.৫ ঘন্টার বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা জানান, ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। মন্ত্রীরা বলেন, ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেবে সরকার। দরিদ্রদের সহায়তার মধ্য দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সব নারীকে এই কার্ডের আওতায় আনা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রীরা। পর্যায়ক্রমে দেশের প্রায় ৫ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটি মাধ্যম সেটা ব্যবহার করব। দুপুর 2টার দিকে বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিভিন্ন বিষয় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মন্ত্রীরা। খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামত কাজ শেষ না হয় আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ছুটির দিনও সচিবালয়ে অফিস করবেন তিনি। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঈদের ছুটি বাড়ানো সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে চাঁদাবাজি বন্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেশের রেল সেবাকে উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথাও জানান মন্ত্রী। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সহ নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচির পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী শেখ রবিউল আলম। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি,
অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। প্রশ্নের জবাবে জানান, সরকারের 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ। বলেন, রাজধানীতে অটোরিকশা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রেল সেবাকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান। দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা। আসন্ন ঈদে মানুষের স্বস্তিতে ঘরে ফিরতে ঈদের ছুটি বাড়ানো, তৈরি পোশাক শিল্প কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে কোনোভাবেই চাঁদাবাজি করার সুযোগ মিলবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বাস মালিক সমিতি আছে, শ্রমিক সমিতিগুলিও আছে, তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়। রাষ্ট্র ব্যবস্থাপনায় দলীয় কোনো প্রভাব প্রাধান্য পাবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করবে সরকার। এছাড়া ইংলিশ মিডিয়ামকেও সরকারি নিয়ম নীতির আওতায় আনা হবে বলে জানান তিনি। নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে কর্মচঞ্চল সচিবালয়। এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরিমার্জন করা প্রয়োজন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না। শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করার কথা জানান তিনি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। অতীতে মপ করে অটো পাস নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেন শিক্ষামন্ত্রী। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচি চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আমরা যদি এই ধরনের বদলি কোনো অসামঞ্জস্য থেকে থাকে ওগুলিকে আমরা দেখব। দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারে। এ সময় মাধ্যমিক স্তরে খেলাধুলা বাধ্যতামূলক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার। আমরা চাই মাধ্যমিক স্তর থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মন্ত্রণালয়ের কার্যক্রম অ্যাপের আওতায় আনার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সার্টিফিকেট নয়, সক্ষমতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। ভারত চীনের পর এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এই অভিনন্দন বার্তায় আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে উভয়ের স্বার্থ রক্ষা হলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করা যেতে পারে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বসেরা ও উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প চিঠিতে লেখেন, তিনি তারেক রহমানকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চান। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের চেয়ে আরও উন্নত করতে চান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্ব বজায় রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। বৈদেশিক সব চ্যালেঞ্জ এবং ইস্যু জনগণের স্বার্থ মাথায় রেখে সমাধান করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়দ ইসলাম। মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। একই দিন দুপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব দেশের সঙ্গেই মেরুদণ্ড সোজা রেখে চ্যালেঞ্জ এবং বিবদমান ইস্যুর সমাধান করবে নতুন সরকার। জানান, নতুন গণতান্ত্রিক সরকারকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। ভিসা বন্ধের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে শামা ওবায়দ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়া এগিয়ে নেবে তার মন্ত্রণালয়। সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেটা যে চলমান আছে প্রক্রিয়া তো চালিয়ে নিয়ে যেতে হবে। প্রথমবারের মতো মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে জানালেন, মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দেশের জনগণের স্বার্থ সবার আগে বিবেচনায় আনা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে দেশ গঠনে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জামাত। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করলে চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এদিকে সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের জন্য সংরক্ষিত আসনে বসালেন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের। পাশে বসেই প্রথম রমজানের ইফতার সারলেন জামায়াত আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। ইফতার পূর্ব বক্তব্যে জামায়াত প্রধান জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী তার দল। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে নীরব থাকবে না তারা। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ফলাফলে কারচুপি হলেও দেশে স্থিতিশীলতার স্বার্থে ফল মেনে নিয়েছেন তারা। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশনের আহ্বান জানান তিনি। আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক। বিএনপি সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদে তরুণদের উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন বিরোধী নেতারা। বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বিএনপি সরকারের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পলাতক আসামিদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন 11 দলীয় ঐক্যের এমপি আক্তার হোসেন। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। 24-এর গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে মূল আসামিদের ফাঁসির দণ্ড দেয়া হলেও পলাতক আছেন সবাই। তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন। প্রসিকিউটরদের সঙ্গে সাক্ষাৎ শেষে আক্তার হোসেন বলেন, পলাতক আসামিদের গ্রেফতার করতে না পারা ছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে
বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। সরকার পরিবর্তনে ট্রাইব্যুনালের বিচার কাজে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, বিচার কাজ স্বাভাবিক গতিতে চলার নির্দেশনা এসেছে বিএনপি সরকারের পক্ষ থেকে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আর গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, জাভেদ পাটোয়ারি সহ পলাতক আসামিদের 2 মার্চ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাসানটেক এলাকায় পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে ভাসানটেকের নিম্ন আয়ের পরিবারের শিশুদের হাতে ইফতার তুলে দেন তিনি। এ সময় তার পাশে ছিলেন তার মা ডাক্তার জুবাইদা রহমান। রমজানের সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আয়োজিত দোয়া মাহফিল ও ইফতারে যোগ দিয়ে দোয়া চেয়েছেন তিনি। এ সময় দেশ ও জাতির কল্যাণে প্রাপ্ত দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরও তিনি আমাদের সাথে ছিলেন, এই রোজায় তিনি আমাদের মাঝে নাই। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমি সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকব, তাদের জন্য রাজনীতি করে যাব, তাদের জন্য কাজ করে যাব। আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে। রক্তে রাঙানো 21 আবারও দুয়ারে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শহীদ মিনার এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নতুন রঙের প্রলেপ, সবই শেষ মুহূর্তের ব্যস্ততা। চারুকলার নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ। তুলির আঁচড়ে ফুটে উঠছে আলপনা, যার প্রতিটি রেখায় যেন ভেসে উঠছে 52 ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনের স্মৃতি। শিক্ষকরা আমরা সবাই মিলে ক্যানভাস, বড় বড় ক্যানভাস সাজিয়েছি। যে যেখানেই থাকি না কেন, এই 21শে ফেব্রুয়ারি হলে আমাদের এখানে সকলের পদচারণা হয়। নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নিরাপত্তা জোরদারে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আমাদের প্রস্তুতির কোনো রকম ঘাটতি নেই। গেট হবে, তোরণ হবে, সেই জায়গাগুলো কাজ চলছে, বাণীগুলো লেখার কাজ চলছে, তারপরে পেইন্টিং এর কাজ চলছে, যেগুলো নাকি আমরা পরবর্তীতে আগামীকালকে ইনস্টল করব। শহীদ মিনার শুধু স্থাপত্য নয়, এটি আত্মত্যাগের অমর প্রতীক, অধিকার আদায়ের দীপ্ত ইতিহাস। এখানে মাথা নত করে দাঁড়ায় প্রজন্মের পর প্রজন্ম। আগামী 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে এই বেদি। পুনরুজ্জীবিত হবে বাঙালির হাজার বছরের সংস্কৃতির চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। প্রবাসী সময় আরও থাকছে। যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সম্ভাব্য লক্ষ্য খামেনি সহ শীর্ষস্থানীয় নেতৃত্ব, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। রমজানের প্রথম দিনেই বৈচিত্র্যময় ইফতার কিনতে হাজারো ক্রেতার ভিড় পুরান ঢাকার চকবাজারে।
এই আয়োজন আকৃষ্ট করে ভোজন রসিকদের। কাবাব, শাহী জিলাপি, আস্ত খাসির রোস্ট, পনিরের সমুচা আর সবচেয়ে বড় আকর্ষণ প্রায় 24 পদে তৈরি বড় বাপের পোলাই খায়। পরিদর্শনে এসে ব্যবসায়ীদের সতর্ক করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পুরান ঢাকার চকবাজারের ইফতার মানেই ঐতিহ্য আর রসনাবিলাসের মহোৎসব। তাই তো রমজানের প্রথম দিনেই প্রায় 400 বছরের পুরানো ঐতিহ্যের স্বাদ নিতে হাজারো ক্রেতার ভিড় চকবাজারে। শুধু ঢাকা অথবা এর আশপাশের মানুষ নয়, এখানের ইফতার আয়োজন যেন আকৃষ্ট করে পুরো দেশের ভোজন রসিকদের। প্রতি রমজানে আমার দাদা বাবারা এখানে ইফতার কিনেছেন। আমার দাদি বসেছিলেন যে কখন ইফতার আসবে, এখন বউ বসে থাকে যে কখন ইফতার নিয়ে যাব। এখান থেকে ইফতার না করলে মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে। মুঘলীয় গোশতর যে আইটেমগুলো আছে এগুলো এখানে ফেমাস। এখানে মাঠাটা খুব ফেমাস, যে মাঠাটা আমি নিছি, এখানে পনিরটা খুব ফেমাস। 35-40 বছর ধরে আমি এভাবে দেখতেছি, দাম হাতের নাগালি আছে। কিমা করা মাংস সুতায় বেঁধে কাঠকয়লার আগুনে তৈরি সুতি কাবাব, 3 থেকে 4 কেজি ওজনের শাহী জিলাপি, বিশেষ মশলায় ম্যারিনেট করা আস্ত খাসির রোস্ট, পনিরের সমুচা আর সবচেয়ে বড় আকর্ষণ প্রায় 24 পদে তৈরি বড় বাপের পোলাই খাই। তাই তো রং আর স্বাদের ভিন্নতায় চকের ইফতার যেন ঐতিহ্যের অনন্য ধারক। 12টা আইটেম 12টা মশলা আছে, এটা দিয়ে বড় বাপের পোলা হয়। তাই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বড় বাপের পোলা খায়, ফোঙ্গা বইরা বইরা বাসায় নিয়ে যায়। পেস্তা বাদাম দিয়ে এটা হরিণের মতো দেখতে দেখা যায়। এটা আপনার 400 বছর ঐতিহ্য, ঢাকা শহরের পুরনো ইফতার বাজার, তার জন্য এটা এটা তুলছি। এটার দাম কত? 12,000 টাকা। 32 বছরের ঐতিহ্যবাহী কাবাব, সুতি কাবাব, গরু খাসি। দাম কেমন ভাই? গরু 1400 টাকা, খাসি 1600 টাকা। ধুলোয় খাবার খোলা না রাখতে এবং খাবারের মান ও পরিবেশন ঠিক রেখে বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শনে এসে ব্যবসায়ীদের সতর্ক করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রমজানের প্রথম দিনই চড়া রাজধানীর বাজার। সবজি ফল সহ সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ঊর্ধ্বমুখী দামের চাপে ভোক্তা। তবে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে ডাল, ছোলা, মুরগির বাজার। রমজানের প্রথম দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের চাপে পড়েছেন ভোক্তারা। ইফতারে বিশেষ চাহিদা থাকা লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ তারা। বেগুনের দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। এটা আসলে রমজান কেন্দ্র করে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ রমজান না থাকলে লেবুতে এত দাম দিয়ে কেউ খাবে না। শুধু সবজির দামই চড়া নয়, লাগাম ছাড়া ফলের বাজারও। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার, মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। পর্যাপ্ত আমদানির পর দাম বৃদ্ধির দায় পরিবহন খরচের ওপর চাপাচ্ছেন বিক্রেতারা। প্রতি কেজি 20 টাকা 30 টাকা বাড়ছে। ফলের দাম আজকে রোজার প্রথম দিন তো আজকে একটু বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য অনেক টাফ। এদিকে রমজান শুরুর আগের দিন কেজিতে 20 থেকে 100 টাকা বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। সব মুরগির দাম বাড়তি হবে, কমে নেই। মনে করে 2-1 দিনের ভিতরে কমে যাবে, এটা আশা করা যায়। রাজধানীর বাজারে মশলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে স্থিতিশীল ডালচিনির বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সরবরাহে নেই কোনো ঘাটতি, কিন্তু অদৃশ্য কারণে বাজারে বেড়েই চলেছে পণ্যের দাম। খেজুর আমদানিতে বড় ধরনের কর ছাড় সহ ব্যবসায়ীদের নানা সুবিধা দেওয়া হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। বাংলাদেশ ব্যাংক বলছে, ডাল, চিনি, ছোলা, তেলও পর্যাপ্ত আমদানি হয়েছে। এরপরও কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানার রিপোর্ট। মুসলিম বিশ্বের জন্য রমজান আনন্দ আর একই সাথে পবিত্রতা, আত্মশুদ্ধি, সংযমের বার্তা দিলেও খেজুরের বাজারে তা যেন হাওয়া। ক্রেতার কাছে এটি এখন ন্যায় পরায়ণতা, অভাব বা সহানুভূতিহীন বাজার। যদি না কমে তাহলে কষ্ট তো আগের মতোই থেকে যাবে এবং কষ্টের কোনো সীমা থাকবে না। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে গত বছর যেখানে 3184 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, সেখানে এবার 9301 মেট্রিক টন খেজুর আমদানি করেছেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতাদের বাজারের অভিজ্ঞতা অসহনীয়। বাংলা খেজুর আর কি, যারা সবাই মানুষ খাইতো, ওই খেজুরটা এবছর হচ্ছে 200 টাকা, যেটা আমাদের 185 টাকা 90 টাকা কিনে আনতে হয়।
তো ওটা ছিল গেছে বছর ছিল হচ্ছে 150 টাকা। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে রমজানে প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি স্থাপনে তথ্যে দেখা যায় দেশে পর্যাপ্ত মজুদ থাকায় ডাল, চিনি, পেঁয়াজ, রসুনে 11 থেকে 93% পর্যন্ত আমদানি হ্রাস পেয়েছে। অন্যদিকে চাহিদার তুলনায় 1 থেকে 36% আমদানি বেশি হয়েছে আদা, ছোলা ও ভোজ্য তেল। এরই মধ্যে বাজারে আমদানি খেজুর ঢুকেছে 192% বেশি। মজুতকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। সরকারি দফতরের তথ্য বলছে ট্রেড অ্যাসোসিয়েশনের অনুরোধে এবার খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে এনবিআর। অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে আনা হয় 3%। আগাম করের 5% পুরোপুরি বাতিল হয়। ফলে বড় ধরনের মওকুফের পরও কৃত্রিম সংকট তৈরি করে বাজার অসহনীয় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের সদিচ্ছার ব্যাপারটা সিন্ডিকেট যারা করে তারা জেনে গেছে এবং তারা সেই একত্রে থাকলেও সিন্ডিকেটের আচরণটা করবে না, এটা আমরা আশা করি। যদি করে তাহলে সরকার ব্যবস্থা নেবে, যথাযথ ব্যবস্থা নেবে এবং সেটা শক্ত ব্যবস্থা হবে। বাজার মনিটরিং এবার আরও জোরদার হচ্ছে জানিয়ে বাণিজ্য সচিব জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তৈরি টিম তৎপর থাকবে বাজারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবার সুলভ মূল্যে পাবে দুধ, ডিম ও গরুর মাংস। এই লক্ষ্য অর্জনে রাজধানীর 25টি স্থানে শুরু হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রাক সেল কার্যক্রম। বৃহস্পতিবার সকালে এই উদ্যোগের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রমজান শুরুর দিন সকালে রাজধানীর খামারবাড়ি এলাকায় দেখা মিলল একদল মানুষের জটলা। দেখতে ছিমছাম পরিপাটি, তবুও বাজার বাস্তবতায় তাদের দাঁড় করিয়েছে সুলভ মূল্যে পণ্য বিক্রি করা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রাকের পেছনে। সব ধরনের এখানে নিম্নবিত্তের মানুষ কোনোদিন আসে না। আমি গত বছরে নিছি, সব আমাদের মতো ফ্যামিলিরা নেয়, সব ভালো ভালো চাকরিজীবী এইসবের নেয়। 1 কেজি মাংসের কি হয়? কিছু হয় না। 2 কেজি দিলে ঠিক আছে, আর ডিম দুধ তো ঠিক মতো দেয়, কোন ব্যাপার না। ও মুরগি মাংস একটা দিবেন আছে 1 কেজি, ঠিক আছে। গরুর মাংস সবাই পছন্দ করে, সবাই খায়। জানা গেল এই ট্রাক থেকে একজন ভোক্তা 80 টাকায় 1 লিটার দুধ, 245 টাকায় 1 কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, গরুর মাংসের কেজি 650 আর 96 টাকায় কিনতে পারছেন 1 ডজন মুরগির ডিম। মোটামুটি ভালোই তো কম। বাজারে ধরেন গরুর গোশত 800 টাকা, ব্রয়লার মুরগি ধরেন 300 টাকা, কম না। এরকম থাকলে ভালো আর কি। এরকম যদি থাকে মানুষ ঠিক মতো রোজা ঠিক মতো খাইতে পারবে ইনশাল্লাহ। তো আজকে প্রথম দিন ট্রায়াল বেস, অনেকে জানে না, অনেকে জানানোর জন্য প্রথম দিন একটু তুলনামূলক কম আনা হয়। কালকে থেকে ইনশাল্লাহ পরিপূর্ণ থাকবে। 17 কোটির বেশি মানুষের মধ্যে রমজানে 10 লাখ পরিবারে সুলভ মূল্যের সুবিধা পৌঁছে দিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। 25 রমজান পর্যন্ত রাজধানীর 25টি স্থানে এই কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকার বাইরেও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে বন্দরসহ যেসব বিদেশি চুক্তি হয়েছে তা পুনর্বিবেচনা করা দরকার, কারণ এলডিসি উত্তরণের বাস্তবতায় তা যুক্তিসঙ্গত কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মনে করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। এছাড়া নতুন সরকার অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে। দায় মেটাতে টাকা ছাপানো হলে তা আরও বেশি উদ্বেগজনক হবে বলেও মনে করে ফোরামটি। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার তাগিদ উঠে আসে আলোচনায়। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে ধর্মঘট কর্মবিরতির পর সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চুক্তি হচ্ছে না অন্তর্বর্তী সরকারের আমলে। এলডিসি উত্তরণকে মাথায় রেখে একইভাবে জাপান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সহ বিদেশি চুক্তির বিষয়ে নতুন করে পুনর্বিবেচনা দরকার বলে মনে করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। যেহেতু আপনি এলডিসি গ্র্যাজুয়েশনকে আপনি পুনর্মূল্যায়ন করতে রাজি আছেন, তাহলে আপনার ওগুলোকেও তাহলে পুনর্মূল্যায়ন, পুনর্বিবেচনার ভিতরে আপনার নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। নতুন সরকারের অর্থনৈতিক রূপরেখা
রূপরেখা কেমন হওয়া উচিত তা তুলে ধরতে রাজধানীর মহাখালীতে আয়োজিত ফোরামটির মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়েও নাজুক অবস্থায় রেখে গেছে। বিদেশি ঋণের কিস্তি পরিশোধে চাপ আরও বাড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা আমাদের এক অন্যতম লক্ষ্য হয়, তাহলে টাকা চাপানোর চিন্তা আমরা যেন স্বপ্নেও কল্পনা না করি। গ্রেস পিরিয়ড যেটা নাকি সেখানে কেবলমাত্র আপনি সুদ দেন, আর রিপেমেন্ট পিরিয়ডে সুদ এবং আসল দুটোই দিতে হয়, সুতরাং এটা ক্রমান্বয়ে আমাদের বাড়বে। জানানো হয়, সংকট মোকাবিলায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করতে না পারলে ঝুঁকির মধ্যে পড়বে নতুন সরকারের অন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন। 15% ট্যাক্স জিডিপি রেশিও 2035 সালের ভিতরে করবার কথা বলেছেন, এবং আপনারা জানেন যে এইটা সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ তাদের নির্বাচন প্রতিশ্রুতি হবে, কারণ এই নির্বাচনী প্রতিশ্রুতিটি যদি তারা রক্ষা করতে পারেন তাহলে তাদের বাকি নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু ডেলিভার করতে পারবেন। ব্যাংকিং খাতে জিরো টলারেন্স আর অসাধুতার প্রমাণ পেলে সংসদ সদস্য ও মন্ত্রীদেরও শাস্তির আওতায় এনে আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন আলোচকরা। সমন্বয়ের কথা আমরা যেটা বলেছি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন গণমাধ্যম CBS জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে তেহরানে সম্ভাব্য হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়াশিংটন। এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেক মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এই হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে ইসরায়েল। তথ্যমতে আগামী শনিবারের মধ্যে ইরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় এক সপ্তাহব্যাপী এই হামলা চলতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার সম্ভাবনা প্রায় 90%। পবিত্র রমজান ঘিরে মালয়েশিয়ার ঐতিহাসিক মারদেকা স্কোয়ার পরিণত হয়েছে এক মিনি বাংলাদেশে। বিদেশের ব্যস্ত জীবনে ক্ষণিকের স্বস্তি খুঁজতে আর ইফতারের আনন্দ ভাগাভাগি করতে সেখানে জড়ো হন শত শত প্রবাসী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার স্বাধীনতার সাক্ষী ঐতিহাসিক দাতারান মারদেকা স্কোয়ার। সিয়াম সাধনার মাস ঘিরে আধুনিক স্থাপত্য আর ইতিহাসের মিশেলে এই চত্বরটি এখন প্রবাসীদের কাছে এক মিলন মেলায় পরিণত হয়েছে। রমজানের প্রথম ইফতারে এই চত্বরটি রূপ নেয় ভ্রাতৃত্বের এক বিশাল আঙ্গিনায়, যেখানে স্থানীয়দের পাশাপাশি খোলা আকাশের নিচে ইফতার করতে ভিড় জমান শত শত মানুষ। খুবই আনন্দ লাগতেছে যে আমরা সবাই আছি একসাথে, আমরা ফ্রেন্ড সাইকেল একত্রিত হয়ে ইফতার করবো আজকে। প্রবাস জীবনে একসাথে ফ্রেন্ডরা মিলা এরকম ইফতার করাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, তো আমরা আনন্দিত আর কি। সারাদিন রোজা রেখে যে ক্লান্তিটা ছিল, এখানে আসার পরে সবাই একসাথে বসছি ইফতার করার জন্য, তো অনুভূতিটা আমাদেরকে অনেক ভালো লাগতেছে এই জায়গায়। এই আয়োজনের একটি বড় অংশ জুড়ে থাকে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি। কেউ নিয়ে আসেন বাসা থেকে বানানো হরেক রকম ইফতার, কেউ বা আবার ব্যস্ত হয়ে পড়েন খাঁটি দেশি স্টাইলে মুড়ি মাখানোতে। প্রবাস জীবনে সবাই এমন একটা সময় বা এমন একটা দিন পায় না যে সবাই বা কাছের কিছু মানুষ ইফতার করা। রমজানের যে আমেজটা, রোজার যে আমেজটা, সে দেশের মতো এখানে আসলে আমরা উদযাপন করতে পারি না। তথাপিও আমরা এখানে অনেক যারা আমরা আছি, আমাদের ক্লোজ যারা আছে, বন্ধুবান্ধব যারা আছে, সবাইকে নিয়ে আমরা আসলে আজকে ইফতার করতে এসেছি। আমাদের খুব ভালো লাগছে। মারদেকা স্কোয়ারের এই দৃশ্য যেন বিদেশের মাটিতে এক টুকরো স্বস্তি আর শেকড়ের টান। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাছে এই ইফতার একতাবদ্ধ থাকার এক অনন্য প্রয়াস। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলা ভিসা সংকটে বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের এই সমৃদ্ধশালী দেশটিতে ভিসা জটিলতা নিরসন না হলে প্রায় 3 লাখ প্রবাসীকে নিঃস্ব হাতে দেশে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভিসা সংকট নিরসনে তাই নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ভিসা সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসীরা। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান চালু করলেও ভিসা না পাওয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারছেন না।
ভিসা পরিবর্তনের সুযোগ না থাকা এবং লাইসেন্স ব্লক হয়ে যাওয়ায় অসংখ্য প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরছেন। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় বিষয়টি নিয়ে প্রত্যাশা থাকলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বর্তমানে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা প্রকট আকার ধারণ করে। 2018 সালে সাধারণ ক্ষমার পর ভিজিট ভিসা চালু হলেও বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেন। কেউ বৈধতা পেলেও অনেকে হয়ে পড়েন অবৈধ। 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রবাসীদের দাবি পূরণে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমাদের হাতে এখনো স্পেসিফিক কোনো খবর নাই, কোনো ইনফরমেশন নাই যে অমুক তারিখে করবে। আমি শুধুমাত্র এইটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভিসা সংকট নিরসন না হলে ব্যবসা বাণিজ্যে মারাত্মক ক্ষতি হবে এবং লাখ লাখ প্রবাসী আর্থিকভাবে ধ্বংসের মুখে পড়বেন। অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরতে বাধ্য হতে পারেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে স্পন্সর ভিসার চতুর্থ ধাপের আবেদন শেষ হয়েছে। 2026 সালের জন্য 34টি দেশ থেকে প্রায় 1,65,000 শ্রমিক নেবে ইতালি সরকার। সব ক্যাটাগরিতে আবেদনের সুযোগ থাকায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। সংকট মেটাতে প্রতি বছর বিদেশি শ্রমিক নেয় ইউরোপের দেশ ইতালি। এই ধারাবাহিকতায় 2026, 27 ও 28 সালে মোট 5 লাখ বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান মেলোনি সরকার। এর অংশ হিসেবে 2026 সালে 34টি দেশ থেকে প্রায় 1,65,000 শ্রমিক নেওয়া হবে বলেও জানায় তারা। এবছর 12 জানুয়ারি কৃষি খাত, 9 ফেব্রুয়ারি হোটেল ও পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী স্পন্সর ভিসা এবং 18 ফেব্রুয়ারি ডোমেস্টিক কাজের আবেদন গ্রহণ করা হয়। কৃষি ও পর্যটন খাতে আবেদন কম জমা পড়লেও স্থায়ী স্পন্সর ও ডোমেস্টিক খাতে কোটার চেয়ে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে। সংশ্লিষ্টরা জানায়, আবেদনকারীর কাগজপত্র ঠিক থাকলে এবং দ্রুত আবেদন জমা দিলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সাগর বা অবৈধ পথ এড়িয়ে এই সুযোগ কাজে লাগিয়ে বৈধ পথে ইতালিতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা। যাদের সব ডকুমেন্টস ঠিক আছে, মালিক সঠিক আছে, বৈধভাবে ইতালিতে আসার জন্য এটাই সর্বশেষ এবং সর্বোত্তম পন্থা। যারা এবছর আবেদন করতে পারেননি তারা পরবর্তী বছর আবেদন করবেন, বা তার পরবর্তী বছরে আবেদন করবেন। বাট আপনারা কেউ ঝুঁকি নিয়ে ইতালি আসবেন না। সাগর পাড়ি দিয়ে বিভিন্ন উপায়ে, অবৈধ উপায়ে ইতালি আসার দরকার নেই। এবছর ক্লিক ডেতে যারা আবেদন করতে পারেননি তারা আগামী 2 বছরকে কাজে লাগাতে পারেন বলে পরামর্শ প্রবাসীদের। তবে দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। জানা যায়, গত অক্টোবর ইতালি সরকার 3 বছরে 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট প্রকাশ করেছে। সময় সংবাদ, ইতালি। 2026 সালে সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বেতন কমেছে তাসকিন আহমেদের। গেল বছর A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র এই ক্রিকেটারকে নামিয়ে দেওয়া হয়েছে A ক্যাটাগরিতে। 5 ক্যাটাগরিতে 28 ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের কেন্দ্রীয় চুক্তিতে। বারবার বলা হলেও জাতীয় চুক্তিতে রাখা হয়নি সাকিব আল হাসানকে। 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ বয়কট করে যখন চাপে ছিল ক্রিকেট বোর্ড, তখন ট্রাম্প কার্ড হিসেবে সামনে নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে। দেশের মাটিতে ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় বলতে চাওয়া টাইগার কিংবদন্তিকে সেই সুযোগটা নাকি দিতে চেয়েছে বর্তমান বোর্ড। তারপরেই জানানো হয় সাকিবকে রাখা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। 27 ক্রিকেটার চূড়ান্ত হওয়ার পর 28 নম্বর ক্রিকেটার হিসেবে সাকিবকে নিয়ে আলোচনা হয় পরিচালকদের মাঝে, যে আলোচনায় সমর্থন দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। অথচ বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার আছেন ঠিকই, কিন্তু নেই সাকিব আল হাসানের নাম। তাকে রাখা হয়েছে উপেক্ষিত। বিশ্বকাপ বাদ দিয়ে যে সমালোচনায় পড়েছিল বোর্ড, আর সেজন্য বোর্ড পরিচালকরা এমন স্ট্যান্ড নিয়েছিল তা স্পষ্ট হয় এমন কাণ্ডে।
বিসিবি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা 28 ক্রিকেটার জায়গা পেয়েছেন 5 ক্যাটাগরিতে। গেল বছর A+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। এবার এই ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটার। 5 ক্যাটাগরি হলেও মূলত ক্রিকেটারদের স্থান হয়েছে 4 ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে আছেন 4 ক্রিকেটার, 3 ফরম্যাটের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। এই ক্যাটাগরির অন্য ক্রিকেটার তাসকিন আহমেদ, যাদের মাসিক বেতন 8 লাখ টাকা। বি ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 11 ক্রিকেটার, তাদের মাসিক বেতন হবে 6 লাখ টাকা করে, যেখানে আছেন মুশফিক, মুমিনুল, মুস্তাফিজ, তাইজুল, তাওহিদ হৃদয়, সাদমান, শেখ মেহেদী, তানজিদ তামিমরা। ক্যাটাগরি সিতে 6 ক্রিকেটারের স্থান হয়েছে, যেখানে তারা মাসিক বেতন পাবেন 4 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন সৌম্য, জাকের, শরীফুল, তানজিম সাকিব, নাসুম খালেদরা। আর সবশেষ ডি ক্যাটাগরিতে 2 লাখ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা। এই ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর, নাইম, মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। গেল বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন 22 ক্রিকেটার, এবার বাড়িয়ে করা হয়েছে 28 ক্রিকেটার। গেল বছর থেকে বাদ যাননি কেউ। প্রথমবার চুক্তির আওতায় এসেছেন ইমন, তানভীর ও মুরাদ, আর পুনরায় চুক্তিতে ফিরেছেন সাইফ, সোহান, নাইম, শামীমরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বাকি 50% অর্থ হাতে পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান নাইম শেখ, শরীফুল ইসলামরা। কথা রাখতে পেরে খুশি বিসিবি কর্তারাও। দ্রুতই বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে বলে নিশ্চয়তা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে এবার যেসব ফ্র্যাঞ্চাইজি নিয়ম লঙ্ঘন করেছে, পরবর্তী আসরে তাদের দল দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবে বোর্ড। বিপিএল শুরুর আগেই আলোচনায় ছিল চট্টগ্রাম রয়্যালস। বিসিবির নিয়ন্ত্রণে যাওয়া দলটাই দেখায় আসরের সবচেয়ে বড় চমক। এবার আসরে রানার্স আপ হওয়া দলের ক্রিকেটাররা রমজানের প্রথম দিনই যেন পেয়ে গেল ঈদের আনন্দ। কথা অনুযায়ী এদিন বাকি থাকা 50% অর্থাৎ ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে বিসিবি। পুরো 1,10,00,000 টাকাই বুঝে পেয়েছেন নাইম শেখ। অথচ মালিকানা পরিবর্তন হওয়ায় নাইমের পুরো অর্থ পাওয়া নিয়ে ছিল শঙ্কা। আর চিন্তামুক্ত থেকে টুর্নামেন্ট সেরা হওয়ার কৃতিত্ব বিসিবিকে দিলেন শরীফুল ইসলাম। যখন বোর্ড রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন আর এই জিনিসটা নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি না। প্লেয়াররা কনসেন্ট্রেশন করছে অনলি খেলার দিকে। এত শর্ট টাইমে তারা এত ওয়েল অর্গানাইজভাবে আমাদের টিমটা হ্যান্ডেল করছে, যে কারণে আমাদের টিমের রেজাল্টটা এরকম আসছে। সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে বিসিবির মাধ্যমে চট্টগ্রামের ক্রিকেটাররা পেলেও রাজশাহী বাদে বাকি 4 ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক এখনো বাকি। ব্যাংক গ্যারান্টি হাতে থাকায় দ্রুতই সবার অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। রংপুর অলরেডি 75% দিয়ে দিয়েছে, আর একটা ডেট দিয়েছে। এখন নোয়াখালীর কাছে 1,75,00,000 টাকা পায়। এটা কিন্তু নোয়াখালীর, আমাদের কাছে যে টাকাটা আছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছিল এবং চেক দিয়েছিল। পে অর্ডারই দিয়েছিল 2 কোটি টাকা। ঢাকা আরও একটা সপ্তাহ টাইম চেয়েছে। সিলেটেরও কিন্তু আমাদের কাছে পে অর্ডার ক্যাশ হিসাবে ধরা আছে। হ্যাঁ, সো ওরা যখন ওদের ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট থেকে সার্টিফিকেট এনে দিতে হবে। এটা ইন্টিগ্রিটি ইউনিটের বিয়েতে ইন্টিগ্রিটি ইউনিটটাকে প্রথম কাজ হচ্ছে যে চোর আসার আগে আমার দরজাটা বন্ধ করতে হবে। আই থিঙ্ক দে ডিড আ ভেরি গুড জব এটার। দ্বিতীয় হচ্ছে, আমি মনে করি একটা সিগন্যাল গেছে যে আগের মতো সিচুয়েশন নেই, যে টিম নিবে সিরিয়াসলি টিম নেওয়ার উচিত। মেসুত ওজিলকে ঘিরে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পরিণত হয় আনন্দের কেন্দ্রস্থলে। প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে হাজারো মানুষের উচ্ছ্বাস যেন কিছু মুহূর্তের জন্য ভুলে দেয় সব দুঃখ। মধুছড়া শিবিরের ছোট্ট মাঠে খেলতে নেবে গোলও করেছেন ওজিল। উদযাপনে মাতেন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল জানাচ্ছেন সে খবর। উখিয়ার মধুছড়া আশ্রয় শিবির বড় মাঠে চলছে প্রীতি ফুটবল ম্যাচ। মাঠের চারপাশে কয়েক হাজার দর্শক। উত্তেজনায় টগবগ করছে পরিবেশ। হঠাৎই আকাশি নীল জার্সি পরে মাঠে নামলেন একজন।
তখনই ওজিল ওজিল স্লোগানে প্রকম্পিত হলো চারদিক। রোহিঙ্গা আশ্রয় শিবিরের এই প্রীতি ম্যাচে মাঠে নেমে সবাইকে উচ্ছ্বাসে মাতালেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই তারকা। কিছু সময়ের জন্য খেললেও রোহিঙ্গা তরুণদের জন্য এই স্মৃতি থাকবে চিরদিন। প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেকেই খেলা ফেলে জড়িয়ে ধরেন। মুঠোফোনে সেলফি তুলতেও ভুলেননি কেউ কেউ। কঠোর নিরাপত্তার কারণে কেউ বা পারেনি। তাতে কি দুঃখের শিবিরে এমন আনন্দ আসে বা কদিন। আমাকে স্বপ্ন ছিল ওজিল থেকে দেখতে পারছি, আমি তো অনেক খুশি লাগছে। হাত মিলাই বাদে সিবিতে যে আদামারি হয়তো বল খেলাই বেশি ভালো লাগে। ওজিলের দেখে রাত বেশি খুশি লাগে, কিন্তু ডাকে যাই না হারি কি হয়তো সিকিউরিটি আছে দিয়ে আনলা বলি টিভির মাঝে দেখিলাম যে মানে এই উজিলরে আজ সাথে এন্দিলা প্র্যাকটিক্যালি ফেস টু ফেস দেখি দিয়ে আনলা সাথে আর তো কাছে বেশি খুশি লাগে। রোহিঙ্গা শিবির পরিদর্শনের ব্যস্ত সূচির মাঝেও এই প্রীতি ম্যাচে অংশ নেন ওজিল। আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশন আয়োজন করে এই বিশেষ প্রীতি ম্যাচ। প্রতিযোগিতামূলক ফুটবল ছাড়লেও এদিন পায়ের জাদু দেখিয়েছেন ওজিল। কয়েকজন খেলোয়াড় ঘিরে ধরলেও থামানো যায়নি। লক্ষ্যভেদী শটে বল জড়িয়ে যায় জালে। গোলের আনন্দে আবারও ফেটে ওঠে পুরো মাঠ। বিশ্ব ফুটবল মাতানো ওজিলের জন্য এমন অভিজ্ঞতা দারুণ। রোহিঙ্গা শিবিরে এসে জানিয়েছেন এমন স্মৃতি মনে রাখবেন বহুদিন। Ramadan Mubarak, and I wish both teams a good luck. May Allah protect all of us, and I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people, and as I said before, I wish both clubs all the best, and see you soon inshallah. রোহিঙ্গা শিবিরের ছোট্ট মাঠে বিশ্বকাপ জয়ী তারকার উপস্থিতি একদিনের জন্য হলেও এনে দিল বিশ্ব ফুটবলের ছোঁয়া। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত। ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড, পর্যায়ক্রমে পাবে 5 কোটি পরিবার। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। রিভিউ করা হবে শিক্ষা কারিকুলাম, ইংলিশ মিডিয়ামকেও আনা হবে সরকারি নিয়মের আওতায়। এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। সম্পর্কের অগ্রগতি বজায় থাকার আশা। মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।